যারা বাংলাদেশের ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময়। যেমন সেনাপ্রধান, তাকে তো দায়িত্ব নিতেই হবে, রাষ্ট্রপতিকে দায়িত্ব। শাহাবুদ্দিন চুপ করে বসে থাকলে আর চলবে না। সেনাবাহিনীর বা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো। এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী এরা পারবে না, এদের ক্ষমতা নেই, এরা ক্লাব চালাতে পারে না, এরা দেশ কি চালাবে? পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে। দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন 14 জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী। বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন, বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর একসানা শুরু হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি খালি একটা বেশি মন্তব্য করছি না, আমি খালি একটা মন্তব্য করি, নির্বাচনটা আসুক, ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু লাগবে না। ঈদের পরে সেই লেভেলের ত্রিমুখী আন্দোলন রাজনৈতিক ময়দানে হতে যাইতেছে। জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, এই চারটা দলেরই কিন্তু কর্মসূচি থাকতেছে, ব্যাপক আকারে মহাসমাবেশের মতো কর্মসূচি থাকতেছে। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 8:30টায় সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা, অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে। আসুজ্জামান কামালকে তো দেখাই গেছে, ক্যামেরায় ধরা পড়েছে। নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। হ্যাঁ, এই যে এনপিসি বলা যে নাগরিক কমিটি, তারা বলে দেশে ভোট দেওয়া হবে না, ভোট আরো তারা বলার কে? এই দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার বৈধ হোক আর অবৈধ একটা অন্তর্বর্তী সরকার আছে, তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে। কিন্তু নাহিদ ইসলাম বলে এই দেশে ভোট হবে না। আরে নাহিদ ইসলাম তুমি কে বলার? হ্যাঁ, এই দেশে 18 কোটি মানুষ, এই দেশের মালিক, এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে। এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে। তুমি বলার কে যে ভোট হবে এই বছর হবে না বছর হবে? তোমার তো বলার এগুলোর অধিকার নাই। আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই, ফেলে এনে উঠে পালিয়ে যেতে হয়েছে, অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে তাকেও বেশি দিন বাংলার মানুষ আর রাখবে না, তাকেও হামিদ কারজাইয়ের মতো পালিয়ে যেতে হবে। আমেরিকাও তা রক্ষা করতে পারবে না। দেশে যে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা উচিত। এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরও আমরা এই দেশে সুষ্ঠু বিচার চাই। তাদেরকে যারা হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত। অনেকে মনে করে যে গণ আন্দোলনে যারা পরাজিত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এটা কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন হয় নাই, এটা হচ্ছে একটা অভ্যুত্থান। বাংলাদেশের আগে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে যারাই আহত হয়, যারাই নিহত হয়, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ছাত্র জনতা যেরকম আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এই দেশে অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমরা বলি যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের পরিবার তাদের জন্য কান্নাকাটি করতেছে, তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে, তাদেরও ঘর সংসার আছে, তাদের ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের জন্য কান্নাকাটি করতেছে, তাহলে তারা কেন ন্যায় বিচার পাবে না? এই দেশে যারা আহত হয়েছে, নিহত হয়েছে গণ আন্দোলনে, সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমি পুলিশ হত্যারও বিচার চাচ্ছি এবং ছাত্র জনতা যারা জনতাকে যাদের নির্দেশে যাদের আদেশে হত্যা করা হয়েছে তাদেরকেও বাংলাদেশের প্রচলিত আইনে এনে বিচার করা হোক, এটাই চাচ্ছি। এবং বাংলাদেশে অচিরেই একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকার, জনগণ যেন দীর্ঘ 15 বছর যাবত জনগণ ভোটাধিকারের জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এখানে নাহিদ কি বলল, সমন্বয়কেরা
তারা কি বললো সেটা দেখার বিষয় নয়। অন্তর্বর্তী সরকার যদি সহসাই নির্বাচন না দেয়, এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে। কারণ অন্তর্বর্তী সরকারেরও স্মরণ রাখা উচিত যে মঈনুদ্দিন ফখরুদ্দিনও বাংলাদেশে বেশি দিন টিকতে থাকতে পারে নাই, অন্তর্বর্তী সরকারও বেশি দিন টিকে থাকতে পারবে না। এদেরকেও দেশ থেকে ফালাতে হবে। আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই, ফেলে নিয়ে উঠে পালিয়ে যেতে হয়েছে, অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে, তাহলে তাকেও বেশি দিন বাংলার মানুষ আর রাখবে না। তাকেও হামিদ কারজাইয়ের মতো পালিয়ে যেতে হবে। আমেরিকাও তা রক্ষা করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ কোনো পাকিস্তানপন্থী নয়, বাংলাদেশের মানুষ ভারতপন্থী নয়, বাংলাদেশের মানুষ আমেরিকা, চায়না, রাশিয়াপন্থী নয়। বাংলাদেশের মানুষ বাংলাদেশ প্রেমী মানুষ। বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদে কোনো অন্যায় অবিচারকে দীর্ঘমেয়াদী মেনে নেয় নাই। আওয়ামী লীগের 15 বছরের শাসনামল জনগণ যেমন মেনে নেয় নাই, অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের শাসন জনগণ দীর্ঘমেয়াদী মেনে নেবে না। যারা বাংলাদেশের ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময়। যেমন সেনাপ্রধান, তাকে তো দায়িত্ব নিতেই হবে, নিতে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব। শাহাবুদ্দিন চুপ্পুকে চুপ করে বসে থাকলে আর চলবে না। সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো। এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী এরা পারবে না, এতে ক্ষমতা নেই, এরা ক্লাব চালাতে পারে না, এরা দেশ কি চালাবে? মোহাম্মদ ইউনূস সুদখোর একজন, উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে, কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে। হুটহাট করে কেউ একটা বললো ভারত এটা বলেছে, ইয়ে করেছে, অনেকে বলবে যে ভারত কেন সরাসরি প্রবেশ করে যাচ্ছে না সেনাবাহিনী নিয়ে। দেখুন, ভারত একটা কথা বলে রাখি, যতটুকু আমার কাছে খবর আছে, ভারত আগে নিজের দেশকে সিকিউর করেছে, মানে আমরা আমাদের নিজের দেশকে সিকিউর করেছি। যেমন আমাদের নর্থ ইস্ট, আমাদের চিকেন নেক, আমাদের বেঙ্গল বর্ডার, মানে বাংলাদেশের সঙ্গে যেই যে অঞ্চল যুক্ত হয় সেই জায়গাগুলোকে আমরা সিকিউর করেছি। তার কারণ এটা আগে আমাদের নিরাপত্তার জন্য দরকার। সেখানে আমরা T-90 ট্যাঙ্ক থেকে শুরু করে ওদিকে হাসিমারাতে আমরা রেখেছি রাফেল, সেখানে সুকোই 30 MKI আছে, আমাদের ড্রোন আছে, এছাড়া আমরা S-400 লাগিয়েছি। আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব সিকিউর করার পর আমরা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারি না, আমাদের এখতিয়ারের বাইরে। তার কারণ বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ, তাদের দেশে ফট করে আমরা নাক গলাতে পারি না। বাইরে থেকে আমরা কূটনৈতিক আশ্রয় নিয়ে অনুরোধ করতে পারি যে আপনাদের দেশে এই সমস্যা হচ্ছে, আপনারা এটা করুন। হুট করে আমাদের সেনাবাহিনী পাঠিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা মুক্ত করে আনতে পারি না, এটা এখতিয়ারের বাইরে, এটা বুঝতে হবে। আর এগুলো যদি জোর জবরদস্তি, যে ট্রাম্প বলে দিয়েছে এবার ভারত গিয়ে একবার হই হই করে ঢুকে পড়বে, শুনুন, আমেরিকা কারুর বন্ধুও নয় আর কারুর শত্রুও নয়। আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রু দরকার হয় না, এটা সবাই জানে। তারা একদিক থেকে যেরকম বলবে যে আমরা তোমাদের পাশে আছি, আপনার পিছন দিক থেকেই আপনার পেছন একেবারে খালি করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আমেরিকা কি বললো না বললো ওইসব ভেবে লাভ নেই, কিন্তু আমাদের ভারতবর্ষের ভালোর জন্য বাংলাদেশকে স্টেবল করতেই হবে। যারা বাংলাদেশের ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময়। যেমন সেনাপ্রধান, তাকে তো দায়িত্ব নিতেই হবে, নিতে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব। শাহাবুদ্দিন চুপ্পুকে চুপ করে বসে থাকলে আর চলবে না। সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো। এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী এরা পারবে না, এতে ক্ষমতা নেই, এরা ক্লাব চালাতে পারে না, এরা দেশ কি চালাবে? মোহাম্মদ ইউনূস সুদখোর একজন, উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে, কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে। হুটহাট করে কেউ একটা বললো ভারত এটা বলেছে, ইয়ে করেছে, ওই চিলে কান নিয়ে চলে গেছে, চিলের পিছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখুন কানটা আছে কিনা। যদি কিছু করতে হবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে করতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ ভারতের সেনাবাহিনী রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের উপর কোনো রকম যদি হাত দেওয়া হয়, এবং গতকালকেই বলেছিলাম যে তার যদি বিমান বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয় তাহলে কিন্তু তাকে ভারতেই নামানো হবে, আর তারপরে খেলা হবে। বাট সেখানে অন্তত পক্ষে ওনার নামার ব্যাপারে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, উনি নেমেছেন, বাংলাদেশে আছেন, আরো বড় প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছেন। এই মার্চেই বড় কিছু বাংলাদেশে ঘটাবেন। এবং এটাও বলে রাখি যে হতে পারে শেখ হাসিনা এই মার্চেই রিটার্ন যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগকে আরো মানে এখন তো একদমই নেই, আর মানে সংগঠিত করে ভোটের লড়াইতে যাবেন। ততদিন সেনা শাসক হিসাবে ওয়াকারুজ্জামান দায়িত্ব পালন করবেন, যেটা খুব দরকার এই মুহূর্তে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি খালি একটা বেশি মন্তব্য করছি না, আমি খালি একটা মন্তব্য করি, নির্বাচনটা আসুক, ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু লাগবে না। অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন, তাহলে ওনার জন্য এটা ভালো হবে। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। আর আরেকটা কথা বলি আপনাকে, ইলেকশনে ব্যালট পেপার কি হবে? দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে, এই গভর্নমেন্ট বলছে। আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই। আগে আমি যেটুকু বলি, আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন, এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল হিসেবে দেশ চালিয়েছে। সে সময় সরকারের রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল, সবাই তাই বলতো।
তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল? জামাতকে নিষিদ্ধ হয়েছিল, জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল 2 দিন না 3 দিন। তারপর আওয়ামী লীগের খবর নাই। এই তো বাস্তবতা। হিজবুত তাহরিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল 2009 সালে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে। এখন বলা হচ্ছে হিজবুত তাহরির নাকি ওই বিল্ডিং ভাঙছে। তাহলে যে দলকে আপনি 2009 সালে নিষিদ্ধ করলেন, সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে? এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না, গায়ের জোরে যায় না, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবং মুখের ডায়লগ দিয়ে পু দিয়ে উড়াই দিতে পারবেন না। শুনেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। দল কাকে বলে? আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা? শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ? যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায়, যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ্ট লোকদের শাস্তি হয়, জেলে যায়, ধরা যায়, সবাই জেলে গেছে, সবার মৃত্যুদণ্ড হইলো, ধরা যায়, তারপরে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? যাবে না। আওয়ামী লীগ কেন বলি আপনাকে, শুনেন। আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলেন তো সবচেয়ে খারাপ রেজাল্ট করছে কবে? 2001 সালে। কারণ আমি 96, 91 আগের থেকে 90 এইটা 91 যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে, ওটার আগের গুলো নির্বাচনই মনে করি না, এই যে আমি ওটার থেকে ধরি। 2091, 96, 2001 এবং 2008, আমি এই 4টা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি। এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে মাত্র পেয়েছে 62টা আসন, মাত্র 62টা। বুঝলেন? কিন্তু ভোট পেয়েছে কত? ভোট পেয়েছে 2,23,65,000 ভোট। মাথায় রাখেন কিন্তু 2,23,65,000 ভোট পেয়েছে আওয়ামী লীগ। আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত? তারা পেয়েছে 2,28,00,000 সামথিং, পরেরটুকু মনে নাই, 28 লাখ পর্যন্ত বলতে পারলাম। তার মানে মাত্র 5 লাখ ভোট কম পেয়েছে আওয়ামী লীগ। ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে, 62 আর ওরা পাইছে 190 উপরে, 192 মনে হয়। তো আমার কথা হলো কি, যেইবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করে, সেইবারও আওয়ামী লীগ 2.25 কোটি ভোট পায়। এটা হলো বাংলাদেশের ইতিহাসের ভাই। এখন জনসংখ্যা আরো বেড়েছে। আমি ধরলাম আওয়ামী লীগ এবার আরো খারাপ করতে ইলেকশন করলে পরে। অর্ধেক বাদ দেন, আমি একটু শেষ করি, অর্ধেক বাদ দেন, 2.25 কোটি থেকে অর্ধেক বাদ দেন, 1 কোটি থাকলো। 1 কোটি ভোট তো আওয়ামী লীগ মিনিমাম পাবে রে ভাই এবারও। 1 কোটি আওয়ামী লীগের আপনি কি করবেন? ফেলে দিবেন? 1 কোটি লোককে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন 1 কোটি না, 1 কোটি লোক বাতিল। এই দল নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগের উপর যদি মানুষের মন উঠে যায়, তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই। কারণটা কি? সেলফ ডিফেন্সের কারণে। তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে, তারা আরো শক্তিশালী হবে। যেটা জামাত হয়েছে, যেটা হিজবুত তাহরির হয়েছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব এসে পড়ছে, আমি যা বলবো তাই হবে। হয় না। হইলে শেখ হাসিনার পতন হইতো না। শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ, নিচে আমি, মাঝখানে আর কেউ নাই। হয় নাই। ছোট ছোট পোলাপান দ্বারা ভাগাইছে দেশ থেকে। এটাই ইতিহাসের শিক্ষা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে গায়ের জোরে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, করুক না, করুক। আচ্ছা, জাতিসংঘের যে, আমি বলি আপনাকে, জাতিসংঘের যে রিপোর্টটাকে নিয়ে এত তারা আনন্দ উল্লাস করতে যায়, সঙ্গে বলছে শেখ হাসিনা খুনি, ওটার মধ্যে জাতিসংঘ যে বলে গেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, ওটা নিয়ে থেকে কিছু বলে না ভাই। ওটা নিয়ে বলে না কেন? এই যে বল কথা, যতটুকু আমার সুবিধা, হ্যাঁ ততটুকু বলে। পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা, অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে একেবারেই বাংলাদেশ সংলগ্ন বা সীমান্ত সংলগ্ন অথবা যশোর জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল। সেই অঞ্চল থেকে নানক এবং কামাল, আসাদুজ্জামান কামালকে তো দেখাই গেছে, ক্যামেরায় ধরা পড়েছে। নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি, হয়তো কলকাতায় আছে। যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে 5ই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় 45,000 নেতাকর্মী ভারতে পালিয়েছেন, আর ভারত এখন অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজতেছে। এদের মধ্যে তো 10,000কে তো ধরে তারা পাঠাতে পারতো। তার মধ্যে অধিকাংশই কলকাতায়। সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা। সেখানে বসে দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছে। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন এসব মাধ্যম ব্যবহার করে। এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের গোপন তথ্যপত্র সংগ্রহ করছেন। পুলিশ বাহিনীতে এখনো অস্থিরতা বিরাজ করছে, তারা পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারছে না।
এর পেছনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফম বাহুদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের। যাই হোক, এটা যুগান্তর হয়তো নিষিদ্ধ অনুসন্ধান, কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং একটা চেষ্টা চলছে। এখানে পুলিশকে ক্লিন করা পুরোপুরি মুশকিল। 80 থেকে 90% পুলিশ এখনো হচ্ছে আওয়ামী লীগ আমলে নিযুক্ত। এদের মধ্যে যদি 10%, 20% বা 30%ও সক্রিয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে, তাহলে পুরো বাহিনী আসলে অ্যাক্টিভ হতে পারবে না। এই কারণে আবারও বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না, প্রশাসন ঠিক হবে না, কোনো কিছুই ঠিক হবে না। দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, সে জামাত হোক আর বিএনপি হোক, যেই হোক না কেন, কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া কারোর পক্ষে এটা ঠিক করা সম্ভব না। এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এখন এটা যদি কেউ মনে করে যে আমি এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি যে দাবি করছে সেটা বলছি যে না দর্শক, সেটা ঠিক না। আমি বলছি যে ঠিক আছে, নতুন দল তারাও যদি জনসমর্থন নিয়ে ক্ষমতা আসতে পারে, একটা রেগুলার গভর্নমেন্ট, তা সে ডমিনেট করতে পারবে, তার প্রশাসন পুলিশকে, সরকার চালাতে পারবে। তাহলে এই ধরনের অস্থিরতা, এই ধরনের সুযোগ সবাই